সিলেট টেস্টের প্রথম দিনটা যে বাংলাদেশের জন্য স্বপ্নের মতো কেটেছে তা বলা যাবে না কোনোভাবেই, কিন্তু দিনটা দুঃস্বপ্নে পরিণত হতেই পারত। সেটা হয়নি বাংলাদেশের ভীষণ বিপর্যয়ে লিটন দাসের বুক চেতানো একটা ইনিংসের কারণে, তার ওই অবিশ্বাস্য সেঞ্চুরিটার কারণে। 278 রান করেছে বাংলাদেশ প্রথম ইনিংসে, যেটা খুব সহজেই 178 রান হতে পারত। দিনের খেলার শেষে যে অল্প একটু সুযোগ পেয়েছে ব্যাটিং পেয়ে পাকিস্তান, বিনা উইকেটে তারা 21 রান তুলেছে, এখনও 255 রানে বাংলাদেশ এগিয়ে আছে। কিন্তু পুরো দিনটাই বাংলাদেশ প্রায় ব্যাটিং করেছে এবং সেইখানটাতে লিটন দাস যেইভাবে বাংলাদেশের প্রত্যাবর্তনের একটা কাব্য লিখলেন, মহাকাব্য না হলেও নিঃসন্দেহে কাব্য, যেইটা নিঃসন্দেহে লিটন দাসের ক্যারিয়ারের বেস্ট সেঞ্চুরি, বেস্ট ইনিংসগুলোর মধ্যে থাকবেই থাকবে। এই দিনটাতে কিছুটা ভাগ্যের সহায়তা তো আমাদের ছিলই, কিছুটা ভাগ্যের সহায়তা লিটন দাসেরও ছিল, কিন্তু তাতে করে তার ইনিংসের কৃতিত্ব, তার কীর্তি, তার মহিমা কোনো কিছুই আসলে খাটো করে দেখার উপায় নেই। বাংলাদেশের লিটন দাসের এই ব্যাটিং ধন্য দিনটাতে অবশ্যই তার লোয়ার অর্ডারদের নিয়ে তিনি যে প্রতিরোধটা করেছেন, সেইখানে তাইজুল বলেন, তাসকিন বলেন, শরীফুল বলেন, তাদেরও ক্রেডিটটা রয়েছে। এই দিনটার মোমেন্ট অফ দ্য ডে কোনটা সেটা নিয়েই তো আলোচনাটা করছি। লিটন দাস আজকে তার ক্যারিয়ারে 6 নম্বর টেস্ট সেঞ্চুরিটা তুলে নিয়েছেন। পাকিস্তানের বিপক্ষেই এটা তৃতীয় টেস্ট সেঞ্চুরি, এবং সেই সেঞ্চুরির মোমেন্টটার কথা যদি আপনি বলেন, সেই জায়গাটাও আসলে খুব এক্সাইটিং ছিল। এক্সাইটিং বলতে হচ্ছে গিয়ে 9th উইকেট পার্টনারশিপটা হয়ে গেছে শরীফুলের সঙ্গে, তিনি ব্যাটিং করছিলেন 99 রানে, অন্য প্রান্তে লিটন দাস দাঁড়িয়ে। ওই সময় শরীফুলকে আম্পায়ার আউট ঘোষণা করে দেন। আউট হয়ে গেলে তো সেঞ্চুরিটা লিটন পাবেন কি পাবেন না, আর একটা মাত্র উইকেট থাকে, ওই অনিশ্চয়তার জায়গাটা তো ছিলই। বাংলাদেশ ডিআরএস নিয়েছে, ডিআরএস তো ওই সময় নিবেই, এবং দেখা গেছে যে ওই বলটা লেগ স্ট্যাম্প মিস করতে শরীফুলের, লিটন দাস একটা সুযোগ পেলেন, মানে সুযোগ তো না, হাফ ছেড়ে বাঁচলেন আর কি। পরে সুযোগ পেয়ে তিনি একটা দারুণ কাভার পয়েন্ট দিয়ে একটা বাউন্ডারি মেরে নিজের সেঞ্চুরিটা পূরণ করে ফেললেন। এবং এই সেঞ্চুরিটা, একটা টেস্ট সেঞ্চুরি মাত্রা তো সবসময় বেশি, আর আজকের এই ম্যাচের, আজকের এই দিনের, আজকের এই ইনিংসের কনটেক্সটে যদি ধরেন, তাহলে সেটার মাহাত্ম্য, গুরুত্ব আরও অনেক বেশি বেড়ে যায় নিঃসন্দেহে। বাংলাদেশ আজকে টস হেরে ব্যাটিং করতে নেমেছিল, এবং ফার্স্ট সেশনটাতে আমরা 101 রান তুলে ফেলেছিলাম বটে, কিন্তু 3টা উইকেটও আমরা হারিয়ে ফেলেছি। আমাদের মাহমুদুল হাসান জয় ওপেনার, তিনি সেকেন্ড বলেই স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। তার 22 নম্বর টেস্টে 40 নম্বর ইনিংসে তিনি এই নিয়ে 0 রানে আউট হলেন 8 নাম্বার বার, অর্থাৎ 40 ইনিংসে 8 বারে 0 রানে আউট হয়েছেন, মানে প্রতি 5 ইনিংসে টেস্টে একটা করে ডাক। একজন টেস্ট ওপেনারের জন্য এটা মোটেই ভালো কোনো পরিসংখ্যান না। আর উইকেটের পেছনে উইকেট কিপার, স্লিপ, তাদের কাছে ক্যাচ দিয়ে তিনি আউট হয়েছেন আমার ধারণা এই 40 ইনিংসের মধ্যে মোর দেন 50% ইনিংসে, 20-25টা ইনিংসে আমার ধারণা হচ্ছে গিয়ে ওই পেছনে ক্যাচ দিয়ে জয় আউট হয়ে গিয়েছেন। তানজিদ হাসান তামিমের আজকে টেস্ট ডেবু হয়েছে, এবং টেস্ট ডেবুর শুরুটাতে তিনি বেশ সাবলীল ছিলেন, কয়েকটা বাউন্ডারিও মেরেছেন। আমরা যে একটা ওই অ্যাটাকিং ইন্টেন্টটা টেস্টের টপ অর্ডারে নিয়ে আসতে চাই, সেইটা খুব ভালোভাবে দেখাতে পারছিলেন তানজিদ তামিম, কিন্তু আউটটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং। তিনি হচ্ছে গিয়ে ওই মিডনের উপরে দিয়ে মারবেন কি মারবেন না এরকম করতে গিয়ে ব্যাটের টপ এজ হয়ে আউট হয়ে গেলেন। মোহাম্মদ আব্বাস তার দ্বিতীয় উইকেটটা পেয়ে গেল, এবং মমিনুল হক তিনি হচ্ছে গিয়ে খুররাম শেহজাদের বলে বোল্ড হয়ে গেলেন, ভেতরে ঢুকে একটা বলে ড্রাইভ করেছিলেন। এই ম্যাচটাতে শাহিন আফ্রিদিকে বসিয়ে এই খুররামকে খেলানো হচ্ছে, এবং সেইটার তিনি রিপে করলেন ফার্স্ট সেশনে এই মমিনুলের ভীষণ গুরুত্বপূর্ণ উইকেটটা নিয়ে। কিন্তু তারপরেও আমাদের 101 রান প্রথম সেশনে উঠে গিয়েছে, বলতে পারেন 50-50 একটা সেশন। তবে সেকেন্ড সেশনের শুরুতেই সেইটা আর 50-50 ধারে কাছেও থাকেনি, পুরোপুরি ওইটা পাকিস্তান নিজেদের করে নেয়। কেননা 3 উইকেটে 101 রানের বাংলাদেশ লাঞ্চের পরে মুহূর্তেই 6 উইকেটে 116 রানে পরিণত হয়ে যায়। নাজমুল হোসেন শান্ত তিনিও একটা 20s-এর ঘরে চলে গিয়েছিলেন, আরও একটা বিগ ইনিংস খেলার জন্য তাকে প্রস্তুত মনে হচ্ছিল, কিন্তু তিনি ওই যে মারবেন কি ছাড়বেন করতে করতে ব্যাটের কানায় লেগে পেছনে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন। মুশফিকুর রহিম আম্পায়ার্স কলে আউট হয়েছেন 23 রানে, সেইটা নিয়ে একটু আক্ষেপ তো অবশ্যই আমাদের থাকবে। দেন এগেন তিনি যখন 18 রানে ছিলেন তখনই তিনি আউট হতে পারতেন যদি পাকিস্তান রিভিউটা নিত। সাজিদ খানের বলে ওই তার গ্লাভসে লেগে কিপারের রিজওয়ানের কাছে ক্যাচ গিয়েছিল, ফলে ওইটা নিয়ে বেশি মুশফিকের আউট নিয়ে আক্ষেপ আফসোস করার উপায় আসলে থাকে না। আর মেহেদী হাসান মিরাজ তিনি পুল করতে গিয়ে যখন ওইখানে হচ্ছে গিয়ে ডিপ ফাইন লেগে ক্যাচ দিয়ে আউট হয়েছেন, 116 রানে বাংলাদেশের 6 উইকেট পড়ে যায়। এবং আমি বলছিলাম তখন
এই যে শেষ পর্যন্ত 278 করেছি, 178ই আমরা করতে পারবো তার নিশ্চয়তা কোথায়? কারণ আমাদের হচ্ছে গিয়ে প্রতিষ্ঠিত সব ব্যাটসম্যান শেষ। লিটন দাসের সঙ্গে যারা রয়েছেন তারা সবাই মানে হচ্ছে গিয়ে টেইলের ব্যাটসম্যান না, এবং মূলত যারা বোলার। আর সেই সময় লিটন দাস কি অসাধারণ একটা প্রতিরোধের কাব্য রচনা করলেন। তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে তিনি ওই 7th উইকেট পার্টনারশিপে 60 রানের একটা জুটি করলেন। 8th উইকেট পার্টনারশিপে তাসকিনের সঙ্গে 38 রানের জুটি করলেন। 9th উইকেট পার্টনারশিপে শরীফুলের সঙ্গে 64 রানের জুটি করলেন। অর্থাৎ 7th, 8th, 9th এই 3 উইকেট পার্টনারশিপে বাংলাদেশের 162 রান এসেছে, এবং লিটন দাস সেটা করেছেন 3 টেইল এন্ডারকে নিয়ে। ওই টেইল এন্ডারদের অবভিয়াসলি ক্রেডিট রয়েছে, কিন্তু লিটন দাস যেইভাবে তাদের আগলে রেখেছেন ওইটাও আমার কাছে খুব ইমপ্রেসিভ মনে হয়েছে। যে ওই ওভারের শুরুর দিকে রান নিচ্ছিলেন না, সিঙ্গেল ডিনাই করেছেন অনেকবার, যেইটা ইনফ্যাক্ট আমরা আমাদের ক্রিকেটে কম দেখি, এবং এটা খুব আশ্চর্য হয়ে আমরা ভাবি যে টেইলকে কীভাবে এক্সপোজ করে দেয় স্পেশালিস্ট ব্যাটসম্যানরা। আজকে লিটন সেইটা আসলে সেইভাবে করতে তাকে দেখা যায়নি, এবং ডিজার্ভিং সেঞ্চুরিটা তিনি আসলে তুলে নিয়েছেন। পর্যন্ত আমরা ওই তাইজুল আর লিটনের পার্টনারশিপেই চলে গিয়েছিলাম। তারপরে গিয়ে তাইজুল আউট হলো, তাসকিনের সঙ্গে জুটি হয়েছে, শরীফুলের সঙ্গে তার ওই যে 64 রানের পার্টনারশিপ, যেটা বলছিলাম যে সেইখানটাতেই লিটন দাস তার ওই ক্যারিয়ারের 6ষ্ঠ টেস্ট সেঞ্চুরিটাতে পৌঁছে যান, পাকিস্তানের বিপক্ষে 3য়, এবং বাংলাদেশকে ভীষণ ভীষণ রকমের বিপর্যয়ের হাত থেকে তিনি উদ্ধার করেছেন। শেষে গিয়ে তিনি 9th উইকেটে পতন হয়েছে তার উইকেটাতে, যেখানটাতে তিনি পুল করেছিলেন, এবং ডিপ স্কোয়ার লেগে হাসান আলী বলে তিনি ক্যাচ দিয়ে আউট হয়ে যান। কিন্তু ততক্ষণে একটা 126 রানের ঝলমলে ঝকঝকে মনে রাখার মতো একটা ইনিংস লিটন দাস খেলেছিলেন। আমরা ওই 278 রানে অল আউট হয়ে গেছি, এবং আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে ইনফ্যাক্ট দিনের খেলার ওই শেষ ভাগটাতে যদি একটা উইকেট আমরা তুলে নিতে পারতাম না, তাহলেই বলতে পারতাম যে না, এই দিনটা আমরা একটু এগিয়ে থেকে শেষ করেছি। হ্যাঁ, টেস্টে তো মাত্র প্রথম দিন গেল, একটা হচ্ছে কি আজকে বৃষ্টি কোনো ঝামেলা টামেলা করেনি, কিন্তু সামনের দিনগুলো তো করবে না, ওই নিশ্চয়তা তো নেই, ওইটাও মাথায় রাখতে হবে। প্লাস আসলে এখন আমাদের বোলারদের আসলে স্টেপ আপ করতে হবে, বোলার ফিল্ডারদের প্রথম ইনিংসে কি আমরা লিডটা নিতে পারি কিনা, ওইটা একটা দেখার মতো বিষয় হবে। তাহলে আজকে যে প্রথম দিনটা গেল সেখানে আপনি মোমেন্ট অফ দ্য ডে কোনটা বলবেন, ওইটা নিয়েই তো আলোচনাটা করছিলাম। লিটন দাসের ইনিংস, তার ওই যে প্রতিরোধ, ওই 7th, 8th, 9th উইকেট পার্টনারশিপ, 3টা টেইল এন্ডারদের নিয়ে সবই ঠিক আছে। লিটন দাসের সেঞ্চুরিটাও অসাধারণ, অনবদ্য, অপূর্ব, সবই ঠিক আছে। কিন্তু লিটন 33 রানে আউট হতে পারতেন, লিটন 52 রানে আউট হতে পারতেন। 33 রানে সাজিদ তার হচ্ছে গিয়ে রিটার্ন ক্যাচটা ফেলেছেন, খুবই ফোর্সফুলি লিটন এটা ড্রাইভ করেছিলেন, বাট স্টিল হয় না এরকম, অনেক সময় তো এরকম ক্যাচ হাতে জমে যায়, সেইটা একটা লাইফ বা হাফ চান্স পেয়েছেন। আর 52 রানে তো তিনি আসলে আউটে ছিলেন, যেইটাতে তিনি পুল করতে গিয়েছিলেন, ওই ব্যাটে তার গ্লাভসে লেগে, ব্যাটে তো লাগে না, গ্লাভসে লেগে কিপার ক্যাচ ধরেছিলেন, অ্যাপিল করেছিলেন, আম্পায়ার আউট দেননি, এবং পাকিস্তানও রিভিউ নেয়নি। পাকিস্তান যেমন মুশফিকের রিভিউটা নেয়নি, 18 রানে মুশফিক ছিলেন, তিনি 23 রানে আউট হয়ে গেছেন, সেটা তাদের জন্য তো কস্টলি হয়নি। কিন্তু এই যে লিটন 52 রানে ছিলেন, ওই সময় রিভিউ নিলে লিটনের উইকেটটা তারা পেয়ে যেতেন, এবং সেইটা যে নেয়নি, লিটন শেষ পর্যন্ত ওই অনবদ্য সেঞ্চুরি করে পাকিস্তানকে ওইটা চড়া মূল্য দিয়ে তাদের ওই ভুলটা চুকিয়েছেন। ফলে আজকের এই প্রথম দিনে লিটনের অনবদ্য ইনিংসেও ইন পার্টিকুলার যদি বলি, একটু ভাগ্যের সহায়তা যে বলছি, আমি সাজিদের ওই রিটার্ন ক্যাচটার কথা বললাম না, কিন্তু লিটন যখন 52 রানে তখন যে পাকিস্তান ডিআরএসটা নিল না, ওইটাইতে আমার কাছে মনে হয় সিলেট টেস্টের প্রথম দিনের মোমেন্ট অফ দ্য ডে।